সো নাও আজকে আমাদের পিএসসি মেন এক্সামের যে পার্ট 2 আমরা শুরু করেছি। আজকে হচ্ছে থার্ড ক্লাস। আজকের ক্লাসটা হচ্ছে প্রেসি, বাংলায় যেটাকে আমরা সংক্ষিপ্তসার বলি, সেটা নিয়ে আমরা আজকে ক্লাস। এবং চলো আজকে ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের ছোট্ট একটা কথা আগে বলে নিতে চাই যে এই ক্লাসটার যে আজ খবর একটা বেরিয়েছে, দেখো সে খবরটা সম্বন্ধে একটু আলোচনা করে নিতে চাইছি আমি। যে খবরটা কি বেরিয়েছে, যে তোমাদের সেটা হয়তো কিছুটা হলেও একটা আশার বাণী শোনাতে পারে যে ক্লার্ক পদে ব্যাপক নিয়োগের সম্ভাবনা রাজ্যে, পরীক্ষার প্লিতে পাস 66,000। আজ বর্তমান পেপারে এই খবরটা আছে, তো তোমরা একটু ভালো করে পড়ে নেবে। আমি জাস্ট শুধু এটা দেখিয়ে দিলাম তোমাদেরকে যে তোমাদের খুব একটা ভালো সুযোগ এসছে কিন্তু। তো আমার অনেক বন্ধু বা আমার অনেক স্টুডেন্ট গত বছর কিন্তু এরকম প্রিলিমিনারিতে পাস করেছিল, পাস করার পর মেইন এক্সামে তারা কিন্তু খুব একটা সিরিয়াসলি নেয়নি ব্যাপারটা যে এটা হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু কোয়ালিফাই করতে পারেনি। তার জন্য তোমাদেরকে আমি এটা জাস্ট একটা উদাহরণ হিসেবে বলছি যে এটা কিন্তু তোমাদের করে নিতে হবে। তো চলো এখন আমরা দেখে নিই যে প্রেসি লিখতে গেলে কি কি নিয়ম আমাদেরকে জানতে হবে, কি কি নিয়ম আমাদেরকে মেনে চলতে হবে, সেগুলোকে করে নিয়ে আজকে আমরা প্রেসিতে আলোচনা করছি। ওকে, লেটস স্টার্ট। তো প্রথমে যখন আমি সামারি নিয়ে আলোচনা করতে যাব, তখন প্রথমেই যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের যে প্যাসেজ থাকে না, সেই প্যাসেজগুলোকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করে থাকি। একটাকে আমরা বলি ডেসক্রিপটিভ, ওকে, একটাকে বলছি আমরা ডেসক্রিপটিভ, ডেসক্রিপটিভ বাংলা কি বলবো, বর্ণনামূলক। মানে হচ্ছে কি, যে কোনো একটা ঘটনা, ডেসক্রাইবিং প্লেস, সিনস, অবজেক্টস, এইগুলোকে বলা হচ্ছে ডেসক্রিপটিভ। ডেসক্রাইবিং সিন, প্লেস, অবজেক্ট, এই সবগুলোকে বলা হচ্ছে ডেসক্রিপটিভ। এটা এক ধরনের প্যাসেজ হতে পারে। আর একটা প্যাসেজকে বলতে পারি আমরা ন্যারেটিভ। ওকে, ন্যারেটিভ কি? ন্যারেটিভ হচ্ছে যেখানে একটা তোমাদের ঘটনা থাকবে, ঘটনা প্রবণ বা ঘটনা প্রধান। ওকে, ঘটনা প্রধান। আচ্ছা, এখানে আমরা কোন কোন প্যাসেজগুলোকে আমরা ন্যারেটিভ প্যাসেজ বলতে পারি? আমরা সাধারণত ন্যারেটিং স্টোরি, ইভেন্টস, এগুলোকে আমরা ঘটনা প্রধান বলতে পারি। স্টোরি, ইভেন্টস, এগুলোকে বলতে পারি আমরা ন্যারেটিভ। আর এক ধরনের প্যাসেজ হয় যেটাকে বলে রিফ্লেকটিভ বা ভাব প্রধান। এটাকে বলা হচ্ছে ভাব প্রধান। ধরো এটা কি ধরনের হয় লেখাটা, এটা একটু টাফ হয়। কাইন্ডনেস অফ গড, উপদেশ কোনো কিছু থাকে, একটা সেগুলো কোনো কিছু লেখা থাকে, তখন আমরা এই ধরনের জিনিসগুলোকে বলে থাকি কাইন্ডনেস অফ গড। এবার যেটা করা সেটা হলো যে তুমি কি করে সামারি লিখবে। তোমাদের বইতেও দেওয়া আছে, দেখবে। আমি আরো সংক্ষেপে এবং সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে সামারিটা তুমি কিভাবে লিখবে। তো প্রথমেই যেটা করতে হবে সেটা হলো, সামারি যখন তুমি প্যাসেজটা পড়ছো, প্যাসেজটা তোমাকে পড়ে জানতে হবে এটা কি ধরনের প্যাসেজ, ডেসক্রিপটিভ, ন্যারেটিভ আর রিফ্লেক্টিভ। এখন কথা হচ্ছে যে প্রথম কাজ হচ্ছে প্যাসেজটাকে চিহ্নিতকরণ, যে এটা ডেসক্রিপটিভ না ন্যারেটিভ না রিফ্লেক্টিভ। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা, প্যাসেজ চিহ্নিতকরণ। নাম্বার 2 হচ্ছে কি, যে বিষয়বস্তু সম্বন্ধে লেখক কি বলেছেন তা বোঝার চেষ্টা করতে হবে। মানে যে বিষয়টা তুমি প্যাসেজটাকে নিয়ে সামারি করতে যাচ্ছ, সেটা লেখক কি বলতে চাইছে এখান থেকে, তো সেটা বুঝবে কি করে? তার জন্য তোমার প্যাসেজটাকে বারবার পাঠ করতে হবে। এটা 2 নাম্বার। 3 নম্বর পয়েন্ট কি বলবো, যে প্রতিটা শব্দের বা বাক্যের অর্থ না জানলেও কিন্তু কোনো ভয়ের কিছু নেই। মেন ব্যাপারটা হচ্ছে পুরো জিনিসটা যেটা আছে সামগ্রিকভাবে প্যাসেজটির যে ভাবার্থ বা সামারি, এটা জানলে কিন্তু কাজ হয়ে যাবে।
তার মানে এটা কোনো ব্যাপার নেই যে তোমাকে প্রতিটা শব্দের বা প্রতিটা বাক্যের মানে পুরো জানতে হবে, এটা ভয় পাওয়ার কিচ্ছু নেই। তা প্রতিটা শব্দের বা বাক্যের অর্থ না জানলেও হবে। এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট কি, এবার যেটা মেন ব্যাপারটা হচ্ছে যে বাক্যগুলোকে এমন ভাবে সাজাতে হবে সম্বন্ধ যেন তৈরি হয়। মানে তুমি ধরো প্রথম প্যাসেজটা পড়লে বা প্রথম সেন্টেন্সটা বা দুটো সেন্টেন্স পড়লে, সেখান থেকে একটা মানে বেরিয়ে আসবে, যে তুমি নিজের ভাষায় লিখতে যাবে, পরপর ওয়ার্ডগুলো বা বাক্যগুলো সাজালে যেন সম্বন্ধ রচনা হয়। ওকে, তারপরে কি করতে হবে, ডাইরেক্ট স্পিচ, তোমার ন্যারেশনের ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ শিখেছো, সো ডাইরেক্ট স্পিচের ব্যবহারটাকে বন্ধ করতে হবে। ওকে, ডাইরেক্ট স্পিচের ব্যবহার হবে না। আর কি, নিজের ভাষায় লিখতে হবে। এটা একটা। আর একটা কি, তোমার কোনো মতামত তুমি যোগ করতে পারবে না। ঠিক আছে, তোমার মতামত যোগ হবে না, এবং অপ্রয়োজনীয় যে দৃষ্টান্ত বা উদাহরণ যদি থাকে সেটাকে বাদ দিতে হবে। উদাহরণ বাদ। হি অ্যাক্টেড ইন এ ম্যানার দ্যাট ইজ নট ওয়ারেন্টেড বাই ল। একটা সেন্টেন্স লিখেছি তাহলে, তো এই সেন্টেন্সটাকে আমি সামারি করতে চাইছি, তো আমি এক কথা কিভাবে বলতে পারি, সে এমন একটা কাজ করছে যেটা ল সাপোর্ট করে না, সো আমি কি বলতে পারি এটাকে, হি অ্যাক্টেড ইললিগালি। His courage in battle might without exaggeration be called lifelike. So exaggeration মানে কি, আমি কি বলেছিলাম, when I talking about the summary of rules that you have not know the whole words and whole sentences. ওকে, সো সমস্ত ওয়ার্ডের বা সমস্ত বাক্যের মানে না জানলেও চলে, তবু আমি বলে দিচ্ছি এখানে এক্সেগ্রেশন মানে হচ্ছে অত্যুক্তি, মানে এটা অত্যুক্তি হবে না যে, এরকম টাইপের ব্যাপারটা আর কি। সো হিজ কারেজ ইন ব্যাটল মাইট উইদাউট এক্সাজারেশন বি কল্ড লায়ন লাইক, মানে এটাকে শর্ট করে দিলে কি বল, হি ওয়াজ ব্রেভ ইন ব্যাটল ফিল্ড। এক কথায় বলে দিলাম আমি যে হিজ কারেজ ইন ব্যাটল মাইট উইদাউট এক্সাজারেশন বি কল্ড লায়ন লাইক, হি ওয়াজ ব্রেভ ইন ব্যাটলফিল্ড। আমি তোমাদেরকে একটা এখানে প্যাসেজ দিয়েছি, একটা ছোট্ট একটা প্যাসেজ দিয়েছি, যেটা কিভাবে আমি সামারি করছি সেটা এখানে করে দেখাচ্ছি। ওকে, কি বলা হচ্ছে, ওয়ান্স আ লিটল মাউস হোয়াইল প্লেইং র্যান অ্যাক্রস আ স্লিপিং লায়ন্স ফেস। আমি এটা কি বলতে পারি, সো ওয়ান্স আ লিটল মাউস disturbed alive. ওকে, সো আমি এখানটা কি বলছি, আমি শুধু জাস্ট এটা করে দিলাম যে once a little lion disturbed, little mouse disturbed a lion। এবার কি বলছি আমি এখান থেকে বললাম যে the lion caught the mouse, এখানে কি বললাম এবার, the lion caught the mouse, the lion caught the mouse and okay, the lion caught the mouse and going to kill. Okay, and going to kill.
যেহেতু র্যাটটা কি খুব ছোট্ট প্রাণী, সো তার পরিবর্তে আমি প্রোনাউন কি ইউজ করব, ইট। সো বাট ইট বেগড ফর পার্ডন। ওকে, সে কমা দিয়ে দিলাম এখানে একটা, বাট ইট begged for pardon। এই যে বলা হয়েছিল the mouse begged for pardon, so but it begged for pardon and was let go, and was let go. So once a little mouse disturbed a lion, the lion caught the mouse and going to kill, but it begged for pardon and was let go. বাস এটা হয়ে গেল, গল্প শেষ হবে। তো তোমরা পেশির নিয়মটা দেখে নিয়েছো যে কিভাবে পেশি লিখতে হয়, এবং তোমাদেরকে আমি প্রতিটা এক্সাম্পলস দেখিয়েছি। এক্সাম্পলস দেখানোর পর একটা ছোট করে পেশি করেও দেখিয়েছি যে কিভাবে করতে। তার মানে পেশিতে মেন ব্যাপারটা হচ্ছে যে ইউ হ্যাভ টু সে ইউর ওন ওয়ার্ডস, বাট ইউ ক্যান নট সে ইউর ইমোশন। ওকে, ডোন্ট ইউজ ইউর ইমোশন, only use the whatever you see, whatever you write, you just write it. Okay, and try to write very simple tense or simple sentence, and always use direct not indirect sentence. Okay, indirect sentence তোমাকে লিখতে হবে এই জিনিসগুলোকে, এবং কোথাও কোথাও সেটা তোমাকে রাইটার, অথর এইভাবে জিনিসটাকে লিখতে হবে। যদি ধরো অথর লিখে যে আমার এটা করতে ভালো লাগে, তখন তোমাকে উত্তর দিতে হবে কি যে রাইটারের এটা করতে ভালো লেগেছিল, এই ব্যাপারটা ভাবে করতে হবে। চলো আজকে একটা পেশি আমরা আর একটা করে নিই। এখানে দেখতে পাচ্ছি একটা বড় একটা পেশি দেওয়া হয়েছে যে উই আর ইন দ্য মিডস অফ অ্যান ইন্টারন্যাশনাল ক্রাইসিস অ্যান্ড পারহ্যাপস দ্য ক্রাইসিস দ্যাট কনফ্রন্টস আস টুডে ইজ দ্য ক্রাইসিস ইন দ্য স্পিরিট অফ ম্যান। সো উই আর ইন দ্য মিডস, মিডস মানে কি মধ্যবর্তী সময়, তখন এটাকে আমরা বলি মিডস। ওকে, উই আর ইন দ্য মিডস, দ্যাট মিনস আমরা একটা মধ্যবর্তী সময়ের মধ্যে আছি, যখন আমরা এটাকে মিডস বলবো। ওকে, সো উই আর ইন দ্য মিডস, আমরা একটা মধ্যবর্তী সময়ের মধ্যে আছি। এটাকে ভালো করে মনে রাখবে এটাকে, নাহলে এটা কি বলতো তোমাদের মানেটা বুঝতে অসুবিধা। তো যদিও পেশিতে কি হয়, সবসময় যে সমস্ত মানে তোমাকে জানে রাখতে হবে তার কোনো মানে নেই, বাট কিছু কিছু অর্থ জানতেই হবে, না তুই করবে কি করে জিনিসটাকে, না? তো এটা হচ্ছে সেই ব্যাপারটা আর কি। সো উই আর ইন দ্য মিডস অফ অ্যান ইন্টারন্যাশনাল ক্রাইসিস অ্যান্ড পারহ্যাপস দ্য ক্রাইসিস দ্যাট কনফ্রন্টস আস। কনফ্রন্টস আস মানে মুখোমুখি, মানে হচ্ছে আমাদের এবার একটা মুখোমুখি পর্যায়ে পৌঁছে গেছি, যেখান থেকে আমাকে এটাকে করতে হবে এবার। সো ইজ দ্য ক্রাইসিস অফ দ্য স্পিরিট অফ ম্যান, আমরা আমাদের যে স্পিরিট অফ ম্যান যেটা আছে, সেই স্পিরিট অফ ম্যান একটা ক্রাইসিসের মধ্যে পড়ে গেছি আমরা একটা। উই হ্যাভ বিল্ট আপ আ সিভিলাইজেশন, আমরা একটা সিভিলাইজেশন তৈরি করেছি, হুইচ অ্যাচিভমেন্টস আর রিমার্কেবল, যার অ্যাচিভমেন্টস হচ্ছে ভেরি রিমার্কেবল, অ্যান্ড হুইচ হোল্ডস আ প্রমিস অফ ইভেন গ্রেটার অ্যাচিভমেন্টস ইন দ্য ফিউচার, ভবিষ্যতে যেটা একটা গ্রেটার অ্যাচিভমেন্ট তৈরি করতে পারবে। হোয়াইল দিস মেটেরিয়াল অ্যাচিভমেন্টস আর ভেরি গ্রেট, উই অ্যাপিয়ার স্লিপিং অ্যাওয়ে ফ্রম দ্য ভেরি এসেন্স অফ সিভিলাইজেশন। সো এই প্যাসেজটা পড়ে তোমাদের কি মনে হচ্ছে, এটা কি টাইপের প্যাসেজ? ইটস এ ডেসক্রিপটিভ, ন্যারেটিভ আর রিফ্লেক্টিভ? ইয়েস, ইটস ইয়োর ন্যারেটিভ স্টোরি, কারণ একটা ইভেন্ট সম্বন্ধে এখানে বলা হচ্ছে যে আমাদের যে সিভিলাইজেশন, আমাদের যে ম্যানকাইন্ড, সেটা কিভাবে কি হচ্ছে, তার একটা গ্রোথ, একটা বলতে পারো তার একটা বারবারিজমের যে ক্যারেক্টার, সেটা এখানে ফুটে তুলতে পারছি। তো কি কি মেশিনগুলো আমাদের ইম্পর্টেন্ট, সেগুলো আমাকে প্রথমে জেনে নিতে হবে যে এই জিনিসগুলো আমাদের প্রথমে হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস কি আছে। দেখো এখানে দেখতে পাচ্ছি উই আর ইন দ্য মিডস অফ ইন্টারন্যাশনাল ক্রাইসিস। এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এই লাইনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আছে আমাদের এখানে দেখতে পাচ্ছি, তাই না? সো উই আর ইন দ্য মিডস, যেটা দেখতে পাচ্ছি উই আর ইন দ্য মিডস অফ অ্যান ইন্টারন্যাশনাল ক্রাইসিস, এটা একটা আমাদের ইম্পর্টেন্ট। তারপরে দেখো উই হ্যাভ বিল্ট আপ এ সিভিলাইজেশন হুইচ অ্যাচিভমেন্টস আর রিমার্কেবল and which holds a promise of even great achievements in the future, এটা আমাদের দরকার নেই এই মুহূর্তে। তারপরে দেখো কি আছে, while these material achievements are very great, we appear slipping away from the very essence of civilization, এই একটা লাইন আমাদের খুব ইম্পর্টেন্ট। কি পাচ্ছি, while these material achievements are very great, we appear slipping away from the very essence of civilization, এই লাইনটা একটা আবার ইম্পর্টেন্ট আমরা পাচ্ছি। তারপরে কি আছে দেখো, ultimately culture and civilization rest in the mind. So ultimately culture and civilization rest in the mind and behavior of man and not in the material evidence of it that we see around us. তাহলে এই যে behavior of মানুষের যে ব্যবহারটা and not in the material evidence of it that we see around us. So during the war, যুদ্ধের সময় কি হয়, the civilization process stops, পুরোপুরি সভ্যতার যে প্রসেসটা সেটা বন্ধ হয়ে যায়।
and we go back to some barbarous phase of the human mind. Are we speeding back to this barbarism of the mind? Unhappily, the world of today finds that it cannot do without force. We have to protect ourselves and prepare ourselves for any contingency. We have to meet aggression or any other kind of evil. To surrender to evil is always bad, but in resisting it, we must not allow ourselves to be swept away by our own passions and fears and act in a manner which is itself evil. So even in resisting evil and aggregation, we have always to maintain the temper of peace and hold out the hand of friendship to those who, through fear or other reasons, may be opposed to us. তাহলে এখানে একটা লাইন আমাদের খুব ইম্পর্টেন্ট, দেখো, even in the resisting evil and aggregation, we have to always maintain and temper of peace and hold out the hands of friendship. এই লাইনটা আমাদের খুব ইম্পর্টেন্ট, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা। So that is the lesson that our great leader Mahatma Gandhi taught us, and imperfect as we are, we draw inspiration from that teaching. এবং এই টিচিং থেকে আমরা ইন্সপায়ার্ড হয়েছি এই কাজটা করার জন্য। এবার আমরা পেশিতে যাচ্ছি, পেশিতে ফার্স্ট হচ্ছে কি, তোমাকে টাইটেল করতে হবে একটা, তাই না? তো টাইটেলটা কি দেওয়া হচ্ছে, ক্রাইসিস ইন দ্য স্পিরিট অফ ম্যান টুডে। একদম খুব সিম্পল, যে আমাদের যে ক্রাইসিস এই স্পিরিট অফ ম্যান টুডে, এটা হচ্ছে তার টাইটেল। দ্য পিপল অফ টুডে আর ফেসিং ক্রাইসিস ইন দ্য স্পিরিট অফ ম্যান। ফার্স্ট লাইনটা মানে মনে করে দেখো, দ্য পিপল অফ টুডে আর ফেসিং আ ক্রাইসিস ইন দ্য স্পিরিট অফ ম্যান। In spite of remarkable material progress, man is slipping away from the essence of civilization. So slipping away, এটা একটা লাইনটা বলেছিলাম তোমাদেরকে ইম্পর্টেন্ট। So in spite of remarkable material progress, man is slipping away from the essence of civilization. The essence of culture and civilization rests in the mind and behavior of man and not in his material achievements. War hurls the progress of civilization and push the man মাইন্ড ব্যাক টু বারবারিজম। তাহলে কোন কোন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট বুঝতে পারছো? তাহলে একটা প্যাসেজকে যদি তুমি বারবার পড়ে নিতে পারো, পড়ে তুমি বুঝতে পারো যে এই জায়গাটা হচ্ছে আমার খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে যেটা করা হয়েছে, যে সিভিলাইজেশনটা যে কিভাবে হচ্ছে সেটা একটা ইম্পর্টেন্ট বলা হয়েছিল, ওয়ারের সময় ঘটনাটা কি ঘটছে সেটা একটা ইম্পর্টেন্ট। তো ওয়ার হল্টস দ্য প্রোগ্রেস অফ সিভিলাইজেশন অ্যান্ড পুশ দ্য হিউম্যান মাইন্ড ব্যাক টু বারবারিজম, বাট ফোর্স ইজ নেসেসারি ফর সেলফ প্রোটেকশন অ্যান্ড ফর রেজিস্টিং এগ্রিগেশন, আর যে ফোর্সটা যেটা বলা হয়েছিল। However, even while resisting evil or aggregation, people should maintain the temper of peace and friendship. So this is the একটা ইংরেজি প্রেসি। এরপর একটা বাংলা প্রেসি তোমাদের এখানে করাচ্ছি। দেখো এখানে কি করা হচ্ছে না, মানুষ দুই রকম করে নিজের মহত্ব উপলব্ধি করে, এক স্বাতন্ত্র্যের মধ্যে আর এক মিলনের মধ্যে, এক ভোগের দ্বারা আর এক যোগের দ্বারা। ভারতবর্ষ স্বভাবতই শেষের পথ অবলম্বন করেছে। এই জন্যই দেখতে পাই যেখানেই প্রকৃতির মধ্যে কোনো বিশেষ সৌন্দর্য বা মহিমার আবির্ভাব, সেখানেই ভারতবর্ষের তীর্থস্থান। সবার চিত্তের সঙ্গে বিশ্ব প্রকৃতির মিলন যেখানে স্বভাবত ঘটতে পারে, সেই স্থানটিকেই ভারতবর্ষ পবিত্র তীর্থ বলে জেনেছে। এ সকল জায়গায় মানুষের প্রয়োজনের কোনো আয়োজন নেই। এখানে চাষও চলে না, বাসও চলে না। এখানে পণ্য সামগ্রীর আয়োজন নেই। এখানে রাজার রাজধানী নয়, অন্তত সেই সমস্তই এখানে মুখ্য নয়। এখানে নিখিল প্রকৃতির সঙ্গে মানুষ আপনার যোগ উপলব্ধি করে আত্মাকে সর্ববৃহৎ বলে জানে। এখানে প্রকৃতিকে নিজের প্রয়োজনে সাধনের ক্ষেত্র বলে মানুষ জানে না, তাকে আত্মার উপলব্ধি সাধনের ক্ষেত্র বলেই মানুষ অনুভব করে। এই জন্যই তা পুণ্যস্থান। তাহলে এই যে এখানে যেটা একটা প্যাসেজ রাখা হয়েছে, এই প্যাসেজটা কিন্তু ওয়ান টাইপ অফ রিফ্লেকটিভ প্যাসেজ একটা। এটা কিন্তু ন্যারেটিভ বা ডেসক্রিপটিভ ঠিক নয়, এটা ওয়ান টাইপ অফ, কারণ এখানে একটা তোমাকে একটা জ্ঞান, একটা উপদেশের ব্যাপার কিন্তু এখানে আছে। তো তোমাকে যদি সেটা রিফ্লেকটিভ হয়, রিফ্লেকটিভ কিন্তু প্রথম প্যারাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথম প্যারাতে কিন্তু অনেক কিছু পয়েন্ট এখানে থাকবে। তো দেখি চলো তোমাদের এটা তাহলে বুঝতে পারবে আমি যেটা বলছি সেটা কি। শিরোনামটা কি দেওয়া হচ্ছে, ভারতের তীর্থস্থান। টাইটেল ভারতের তীর্থস্থান। মানুষ তার নিজের মহত্বকে কখনো তার স্বাতন্ত্র্যের মধ্যে, কখনো বা অন্যের সঙ্গে যোগ সাধনার মধ্যে উপলব্ধি করতে পারে। বুঝতে পারছো? ভারতবর্ষ এই শেষের পথ গ্রহণ করেছে, সকলের চিত্তের সঙ্গে মিলনিতার আকাঙ্ক্ষিত। এই জন্যে সে মিলন স্থান বেছে নিয়েছে প্রকৃতির মহিমাময় সৌন্দর্যময় স্থানগুলিতে। এখানে মানুষের কোনো পার্থিব প্রয়োজন তৃপ্ত হয় না। মানুষ যেখানে প্রকৃতিকে প্রয়োজন সাধনের ক্ষেত্র বলে মনে করে না,
সেখানেই সে আত্মার মহত্বকে উপলব্ধি করে, সেখানেই তার মহিমার পূর্ণতা, সেখানেই তার তীর্থ ক্ষেত্র। এই হচ্ছে আমাদের আজকের পুরো বিষয়টা। তো আশা করি পুরো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হলো। আজকে জাস্ট ফার্স্ট ক্লাস হয়েছে আমাদের পেশির, তোমাদের কোনো চিন্তা নেই। এর নেক্সট ক্লাসটায় আমাদের প্রিভিয়াস ইয়ার, তোমাদের যে পিএসসি ক্লার্কশিপের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স আছে বা অন্যান্য যে পরীক্ষাগুলো হয়েছে যেখানে ডেসক্রিপটিভ পরীক্ষা হয়, যেমন WBCS বলো বা কালচারাল ইন্সপেক্টর বলো বা এমনি যে একটা পরীক্ষা হয়েছিল ক্লার্কশিপের একটা, সেটা পরীক্ষা বলো, ICDS যে পরীক্ষাটা হয়েছিল এর আগে, তো সেগুলো থেকেও আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স কিছু এখানে পুরো একটা একটা করে আলোচনা করে দেবো। কারণ পিএসসি অনেক সময় রিপিটেড কোয়েশ্চেন রিপিট করে দেয়, তো সেটা আমাদের যাতে না মানে মিস হয়ে যেতে পারে সেটাও কিন্তু এখানে দেখবো আমরা। ওকে, সো আর সময়টা মেন ব্যাপারটা হচ্ছে যে তোমরা কমেন্ট করে আমাকে জানাও বেশি বেশি করে যে তোমরা আর কি কি চাও, তাহলে আমি সেইভাবে জিনিসটাকে একটু ক্যাটেগরিক্যালি এটাকে ভাঙতে পারবো। ওকে, সো আমাদের আগামীকালে যে ক্লাসটা আমরা করব সেটা হবে ট্রান্সলেশনের উপরে ক্লাস হবে, E to B অ্যান্ড B to E, এটাকে আমরা করব। নেক্সট যে ক্লাসটা তারপরে থাকবে সেটা হবে আবার রিপোর্টিংয়ের ওপরে, তারপরের দিন আবার হচ্ছে প্রেসি, নেক্সট হচ্ছে ট্রান্সলেশন। তো এইভাবে আমাদের একটা সিস্টেমেটিক ওয়েতে এটাকে চলতে থাকবে। তোমার আর একটা ছোট্ট একটা কথা বলার আছে আমার এখানে। তোমরা কমেন্ট করছো যে ক্লাস খুব ভালো হচ্ছে, আমারও খুব ভালো লাগছে শুনে, কারণ তোমাদের এই কমেন্ট হচ্ছে আমাকে বেশি বেশি করে ইন্সপায়ার্ড করছে, আরও মোটিভেট করছে আরও পরবর্তী ক্লাসগুলোকে করবার জন্য। কিন্তু একটা জিনিস দেখছি যে আমি ক্লাস করছি 15 মিনিটের, এভারেজ ভিউ অফ টাইম সেখানে হচ্ছে 3 মিনিট কি 2.5 মিনিট। তা যদি ভালোই লেগে থাকে ক্লাস, তাহলে এভারেজ টাইম এত কম, তা তোমরা কি স্কিপ করে করে চলে যাও? কি জানি, আমি জানি না, সেটা ভাবার বিষয় আছে। ওকে, থ্যাংক ইউ, চলো আবার দেখা হবে পরের দিন আমাদের।